নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। চোপড়া কাণ্ডে জেসিবির 5 দিনের পুলিশ হেফাজত। জেসিবির বিরুদ্ধে 12টি মামলা, সিপিএম নেতা খুনে অভিযুক্ত এই জেসিবি। চোপড়া কাণ্ডে জেসিবি ওরফে আজিমুল হকের 5 দিনের পুলিশ হেফাজত। জেসিবির বিরুদ্ধে 12টি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই, এবং এর আগেও সিপিএম নেতা খুনে অভিযুক্ত এই জেসিবি। আপনাদের জানিয়ে রাখি, গতকালই যে ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। যুবক যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এই জেসিবির বিরুদ্ধে, এবং সেই জেসিবির বিরুদ্ধেই 12টি মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে, এবং সিপিএম নেতা খুনে অভিযুক্ত এই জেসিবি। এমনই তথ্য সামনে আসছে এবার। চোপড়া কাণ্ডে জেসিবির 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জেসিবির বিরুদ্ধে ইতিমধ্যেই 12টি মামলা দায়ের করা হয়েছে। গতকালই যে ভিডিও আপনাদের সামনে এনেছিলাম, এবং সেই ভিডিওতেই অভিযুক্ত জেসিবি ওরফে আজিমুল হক, চোপড়ার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই আজিমুল হক, এমনটাই জানা গেছে। যদিও চোপড়ার বিধায়ক তিনি সে কথা অস্বীকার করেছেন পরবর্তীতে, এবং অভিযুক্ত সেই জেসিবির এবার 5 দিনের পুলিশ হেফাজত। জেসিবির বিরুদ্ধে 12টি মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। এর আগেও সিপিএম নেতা খুনে অভিযুক্ত এই জেসিবি। সিপিএম নেতা খুনে অভিযুক্ত জেসিবি ওরফে আজিমুল হক। আমরা দেখেছি গতকালের যে ঘটনা, সেই ভাইরাল ভিডিওর তোলপাড় ফেলেছে রাজ্যে, এবং সেই ভিডিওর পরই গ্রেপ্তার করা হয়েছে জেসিবি ওরফে আজিমুল হককে। জেসিবির বিরুদ্ধে 12টি মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে, এবং চোপড়া কাণ্ডে জেসিবির 5 দিনের পুলিশ হেফাজত। এর আগেও সিপিএম নেতাকে খুনের অভিযোগে অভিযুক্ত এই জেসিবি। পুলিশের জালে চোপড়ার ত্রাস জেসিবি। 5 দিনের পুলিশ হেফাজত জেসিবি ওরফে তাজমুল হকের। যুবক যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল হয়। বিতর্কের মধ্যেই জেসিবির আরো কীর্তি ভাইরাল। এই ভিডিওতেও দেখা যাচ্ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহিলাকে মারধর করছে জেসিবি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সেই ছবি, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পুলিশের জালে চোপড়ার ত্রাস জেসিবি। 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও। একটি ভিডিও আমরা দেখিয়েছিলাম আপনাদের গতকালই, যুবক যুবতীকে মারধরের সেই ভিডিও, এবং এবার যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে যে জেসিবি এক মহিলাকে মারধর করছে। সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে। পুলিশের জালে চোপড়ার ত্রাস জেসিবি। মাথাটা মারি না, মাথাটা টাকা চাচ্ছিল কি লেপাল পারত না। আপনাদের সামনে রাখছি সেই ভাইরাল ভিডিও। এই জাঙ্গের টাকা লালে কিগুলো তো নাই। জেসিবি ওরফে তাজমুল হক সেই ঘটনায় অভিযুক্ত, এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এর আগে সিপিএম নেতাকে খুনের অভিযোগেও অভিযুক্ত এই জেসিবি, এবং এবার যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, এক মহিলাকে মারধরের অভিযোগও রয়েছে এই জেসিবির বিরুদ্ধে। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে, সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষের বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা
সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব। তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জির সরকার, জিরো টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না, কাজেও করে দেয়। আসছে পরবর্তী খবরে। চোপড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব। রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ বোসের। কি ঘটনা, কি পদক্ষেপ করছে পুলিশ? মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়া কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব। রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ বোসের। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি পদক্ষেপই বা করেছে ইতিমধ্যেই পুলিশ, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীকে সেই মর্মেই একটি চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন তা রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়া কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানতে চাইলেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত কত দূর এগিয়েছে, পুলিশ কি কি জানতে পেরেছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই মর্মেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। কি ঘটনা, কি পদক্ষেপ করেছে পুলিশ তা জানতে চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মর্মেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চোপড়া কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, স্বাগত জানাই আপনাকে কলকাতা টিভিতে। অরূপ বাবু, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চোপড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট তলব করবেন, এ বিষয়ে আপনি কি বলবেন? অরূপ বাবু শুনতে পাচ্ছেন? অরূপবাবু, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার চোপড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর রিপোর্ট তলব করলেন, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন, কি বলবেন আপনি? দেখুন, এই রাজ্যে তো আইনের শাসন আছে, তাই জন্য যদি অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে হয় তাহলেও আইন মোতাবিক কাজ হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। চোপড়া কাণ্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয়, সেই ঘটনা কখনোই সভ্য সমাজে কাঙ্ক্ষিত হতে পারে না। তাজমুল হোসেন এলিয়াস জেসিবি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, আদালতে পেশ করেছে। আদালতের নির্দেশে 5 দিনের জন্য পুলিশ কাস্টডি তাকে দেওয়া হয়েছে। আইন যা বলবে সেই মতো কাজ হবে। কিন্তু এই যে দেশে আইন সবার জন্য সমান হয়, কোনো মোলেস্টার, কোনো যৌন নির্যাতনকারী, তার জন্য কেন আইন আলাদা হবে, এটা আমাদের খুব জানতে ইচ্ছা করে। রাজ্যপাল চিঠি লিখেছেন, রাজ্যপালকে আমরা বলতে চাই যে অন্যায় করেছে তার জায়গা একটাই, জেলের পিছনে। কিন্তু যে মানুষ তার কন্যাক্ষম একজন মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন এবং তারপর সেই অভিযোগের তদন্ত নয়, অনুসন্ধান করার জন্য যারা অনুসন্ধান করছে তাদেরকে সাসপেন্ড করার জন্য চিঠি লেখেন, তার মুখে আইনের কথা, জ্ঞানের কথা লজ্জা করে না? দিল্লির হোটেলের মধ্যে একজন ওড়িশি নর্তকীকে নিগ্রহকারী, আজকে রাজভবনের মধ্যে একজন কন্যাসমা মহিলাকে যৌন নির্যাতনকারী, তার মুখে বড় বড় বাতেলাবাজি, সমস্ত কিছু প্রকাশ্যে আসবে, সমস্ত ভিডিও প্রকাশ্যে আসবে। বিকেল 5টার পর থেকে সিসিটিভি ফুটেজ না দিয়ে দুপুর 3:30 থেকে 5টা পর্যন্ত রাজভবনের ভেতরে সিসিটিভি ফুটেজটা দম থাকলে বের করুন মাননীয় রাজ্যপাল। বাংলার মানুষের ট্যাক্সের পয়সায় সাদা হাতি পুষে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন, কিসের বিনিময়ে 1 টাকার ভাড়া রাজভবনের কোটি কোটি টাকা খরচ করছে বাংলার মানুষ কোনো যৌন নির্যাতনকারীকে পোষার জন্য নয়। বাংলার বুকে আইন সবার জন্য সমান হওয়া উচিত। শুধুমাত্র সাংবিধানিক রক্ষা কবচ আওড়ে তিনি দিনের পর দিন অন্যায় করে পার পেয়ে যাবেন, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ তোর বটে, এই নৌটঙ্কিবাজি বাংলার মানুষ মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, চোপড়া কাণ্ডে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন। তিনি জানতে চেয়েছেন যে এ বিষয়ে তদন্ত এখনো পর্যন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়ে এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর কাছে সেই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। কি ঘটনা ঘটেছে এই চোপড়া কাণ্ডে, কি ঘটনা ঘটেছে, কি পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তা জানতে চাই এবার রিপোর্ট তলব রাজ্যপালের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মুখ্যমন্ত্রীর কাছে চোপড়া কাণ্ডে রিপোর্ট তলব করেছেন, কিভাবে দেখছেন এই বিষয়কে? এত বড় একটা ভয়ঙ্কর কাণ্ড হলো, যাতে এমএলএ এবং এমএলএ ঠাকরেদেরা আইনকে নিজের হাতে তুলে নিলেন। সালিশি সভা থেকে যেভাবে অত্যাচারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই এই রাজ্যের প্রথম নাগরিক হিসাবে রাজ্যপাল তার দায়িত্বকে এড়াতে পারে না। সেই কারণেই রাজ্যপাল যেটা করেছেন সঠিক করেছেন। তার কারণ, যেভাবে বিষয়টাকে আড়াল করার চেষ্টা চলছে, এমএলএ স্বয়ং বলছেন মহিলার চরিত্র খারাপ। এটা শিখেছে কোত্থেকে? মমতা ব্যানার্জির কাছ থেকে। যখনই বেকায়দায় পড়ে তখনই মহিলা হয়েও মহিলার চরিত্র খারাপ উনি দেখেন। অতএব এই সমস্ত যে অত্যাচার একের পর এক সারা রাজ্যে চলছে, যেটা অত্যন্ত অশনি সংকেত। অতএব রাজ্যপাল যে রিপোর্ট চেয়েছে, আমি মনে করি খুবই সময়োচিত এবং যথার্থ বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, চোপড়া কাণ্ডে এবার রিপোর্ট তলব করছেন মুখ্যমন্ত্রীর কাছে। রিপোর্ট তলব রাজ্যপালের। চোপড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ঠিক কি ঘটনা ঘটেছিল সেই এবং তা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ, সে বিষয়ে অবিলম্বে রিপোর্ট নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কি ঘটনা ঘটেছিল এবং কি পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়া কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর কাছে সেই মর্মে চিঠি পাঠিয়ে সম্পূর্ণ বিষয়ে জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি ঘটনা ঘটেছিল চোপড়ায়, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে এবার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, দেখছেন চারদিক। বারাসত থেকে বনগাঁ, কলকাতা থেকে ব্যারাকপুর, একের পর এক গণপিটুনির ঘটনা। কোথাও মৃত্যু, কোথাও গুরুতরভাবে জখম। কবে সচেতন হবে সাধারণ মানুষ? চোর সন্দেহে এক যুবককে মারধরের ঘটনা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে মারধরের ঘটনা। তারকেশ্বরের এই ঘটনা আপনাদের সামনে রাখছি। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একের পর এক জায়গায় এই গণপিটুনির ঘটনা সামনে আসছে। এবার তারকেশ্বরের রানাবাঁধে মৃত্যু বিশ্বজিৎ মান্নার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। এবার চোর সন্দেহে এক যুবককে মারধরের ঘটনা। কলকাতা থেকে শুরু করে সল্টলেক, তার পাশাপাশি ঝাড়গ্রামেও একই ঘটনা আমরা দেখছি। গত 3 দিনে একের পর এক জেলায় এই ঘটনা ঘটছে এবং এবার তারকেশ্বরের রানাবাঁধে মৃত্যু বিশ্বজিৎ মান্নার, যেমনটা জানা যাচ্ছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। সুমন, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, পরপর রাজ্যে যেভাবে গণপিটুনিতে মৃত্যু হচ্ছে তারই একটা নতুন সংযোজন বলতে পারা যেতে পারে তারকেশ্বর। দেখো, আমরা গতকালকে পাণ্ডবতে দেখেছিলাম প্রতিবাদ করায় মারধর করেছিল, সেই যুবক মারা গেছিল। আজকে সেম জিনিস হলো আর তারকেশ্বরে। দেখো, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারলাম একটু আগে, যে দুজন অভিযুক্ত ছিল বাবা ওর ছেলে, যে বিকাশ সামন্ত ও দেবকান্ত সামন্ত, তাদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। দেখো, যেটা আমরা জানতে পারলাম গত কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রতিবেশী একজন যে অভিযোগ করে
তার বাড়ি থেকে বেশ কিছু টাকা চুরি হয় এবং সেই চুরি করেছে বিশ্বজিৎ মান্না। দেখো, বিশ্বজিৎ রীতিমতো গাড়ি ড্রাইভার এবং সে গতকালকে রাত্রিরে গাড়ি চালিয়ে সে বাড়ি আসে এবং তারপর এই যে বাবার ছেলে যারা অভিযুক্ত তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তাকে মারধর করে। রীতিমতো তার যে মা মানে রয়েছে যে মৃত যে বিশ্বজিৎ মান্না, তার মা তাদের আকুতি মিনতি করে যে তার ছেলে এরকম কাজ করতে পারে না। তার মা যেটা অভিযোগ করছে, তার মাকেও নাকি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রীতিমতো তারা প্রথম দিকে একটু চুপ থাকলেও পরবর্তী ক্ষেত্রে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অচৈতন্য অবস্থায় তাকে রাত্রি 2টোর সময় তারকেশ্বর যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই যারা চিকিৎসক রয়েছে তাকে বিশ্বজিৎ মান্নাকে মৃত বলে ঘোষণা করে। সোনালী, ধন্যবাদ তোমায় সুমন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। চোর সন্দেহে এবার এক যুবককে মারধরের ঘটনা, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে মারধর, তারকেশ্বরের রানা বাঁধে মৃত্যু বিশ্বজিৎ মান্নার। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। থামানো যাচ্ছে না গণপিটুনি। ঝাড়গ্রামের জাম্বনিতে 2 যুবককে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা। 22 জুন 2 যুবককে বেধড়ক মারধর স্থানীয়দের। 9 দিন চিকিৎসার পর মৃত্যু সৌরভ সাউয়ের। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তাদের। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, এখনো পর্যন্ত এই ঘটনায় কি আপডেট রয়েছে? দেখো সোনালী, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের নানা জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা আর তাতেই মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। আর এই পরিস্থিতি ঝাড়গ্রামে গণপিটুনির জেরে যুবকের মৃত্যুর ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ ওই 2 জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, ওই 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কে বা কারা এই ঘটনায় জড়িত এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো রহস্য বা কিছু জড়িত সে বিষয়ে পুলিশ জানার চেষ্টা করছে। তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু বক্তব্য, সেখানে যে 2 যুবকের বিরুদ্ধে যে চুরির অভিযোগ উঠেছিল তারা কিন্তু সেই চুরির ঘটনার সাথে যুক্ত নয়। দেখো, তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, গত 22 জুন যে ঝাড়গ্রামের জামবনি ব্লকের যে খাটখুড়া এলাকা আছে সেখানে 2 বন্ধু ঘুরতে গেছিল এবং সেখানে যে ঠিকাদার সংস্থার গাড়ি রয়েছে সেই গাড়িতে বেশ কিছু সরঞ্জাম ছিল এবং সেই সরঞ্জাম চুরির দায় উঠে এই 2 যুবকের বিরুদ্ধে। সেখানে তাদেরকে বেঁধে গণধোলাই দেওয়া হয় আর তাতেই তারা আশঙ্কাজনক হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় 9 দিন পর গতকাল অর্থাৎ রবিবার এক যুবকের মৃত্যু হয়। সৌরভ সাউ যে যুবকের মৃত্যু হয় তার পরিবারের লোকজন জামবনি থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে 2 জনকে পুলিশ ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার করে এবং বর্তমান এখনো তার সৌরভ সাউয়ের যে বন্ধু অক্ষয় মাহাতো সেও বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। তার শারীরিক অবস্থাও এই মুহূর্তে আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি। সোনালী, ধন্যবাদ তোমায় অরূপ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। বারাসাত থেকে বনগাঁ, কলকাতা থেকে ব্যারাকপুর, একের পর এক গণপিটুনির ঘটনা। কোথাও মৃত্যু, কোথাও বা গুরুতর জখম। কবে সচেতন হবে সাধারণ মানুষ? আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার সেই ছবি। প্রথমেই আমরা দেখেছি কলকাতা, খাস কলকাতায় এই গণপিটুনির ঘটনা ঘটেছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, একদিকে ব্যারাকপুর, বনগাঁ, বারাসত, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম উত্তর 24 পরগনার একাধিক জায়গায় সেখানে ছেলে ধরার সন্দেহে এই গণপিটুনির ঘটনা সামনে এসেছিল এবং তারপরে খাস কলকাতায় সেখানেও আমরা দেখেছি এই চোর সন্দেহে গণপিটুনির ঘটনা সামনে এসেছে এবং কলকাতা থেকে সল্টলেক, এবং সেই একই ধারা কিন্তু অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। বিভিন্ন জেলায় জেলায় এই গণপিটুনির ঘটনা সামনে আসছে। ঝাড়গ্রাম, তারকেশ্বর, বিভিন্ন জেলায় একইভাবে এই গণপিটুনির ঘটনা চলছে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি এর আগে 2014 যে ঘটনা, কোরবান শাহের যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি, সেই স্মৃতি উস্কে দিয়েছে। কিন্তু ইরশাদ আলমের যে ঘটনা, কলকাতায় বউবাজারে যে গণপিটুনির ঘটনায় মৃত্যু হয়েছে, সেই ঘটনা একইভাবে কিন্তু সেই পুরনো স্মৃতি আবার উস্কে দিয়েছে। গণপিটুনি নিয়ে বিধানসভায় বিল পাশ হয়েছে, কিন্তু রাজ্যপাল সেই বিলে সই করেননি। এমন অনেক বিলেই সই করেননি রাজ্যপাল। ক্ষোভ প্রকাশ করে বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আপনাদের জানিয়ে রাখি, গণপিটুনি নিয়ে বিধানসভায় বিল পাশ হয়েছে অনেক আগেই। আপনাদের যে বিষয়টি জানাবো আজই, যে ভারতীয় ন্যায় সংহিতা সহ 3টি আইন চালু হয়েছে দেশ জুড়ে, সেখানে এই গণপিটুনি সংক্রান্তও একটি আইন চালু হয়েছে এবং সে বিষয়ে এমন মন্তব্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে? সোনালী, এই বিলটি কিন্তু 2019-এর 30শে আগস্ট রাজ্য বিধানসভায় পাস হয়েছিল। তারপরে একাধিকবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিধানসভার পক্ষ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন। বেশ কয়েকটি বিল, প্রায় 7টি বিল এখনো পর্যন্ত বিধানসভা থেকে যেগুলো পাস হয়েছে সেগুলো রাজভবনে আটকে রয়েছে। তার মধ্যে এই লিঞ্চিং বিলটিও রয়েছে, অর্থাৎ গণপিটুনি সংক্রান্ত বিলটিও কিন্তু দীর্ঘদিন ধরে সই হচ্ছে না। 30শে আগস্ট 2019 সালে এই বিলটি পাস হয়েছে এবং দীর্ঘ 5 বছর পরেও কিন্তু বিলটি সই হয়নি। সেই বিলটি সই না হওয়ার ফলেই এই যে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটছে। রাজ্যের হাতে সেই সংশ্লিষ্ট আইন নেই বলেই তারা ব্যবস্থা নিতে পারছেন না। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার সঙ্গে নতুন যদি বিলটি সই হতো তাহলে কিন্তু আরো কঠোর ব্যবস্থা নেওয়া যেত। তবে স্বর্ণালী দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায় সংহিতা যে বিল, যেটা নরেন্দ্র মোদীর একমাত্র আবেগ ছিল, সেই বিল সেটি কিন্তু আজকে থেকে চালু হয়েছে। সেই জায়গাতে কিন্তু গণপিটুনি নিয়ে বেশ কিছু ধারা রয়েছে, সেই জায়গাতেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই আইনটিকে হাতিয়ার করে তারা কিন্তু আগামী দিনে তাদের যে ধারা প্রয়োগ তারা করতে পারবেন। দেখবেন, অবশ্যই সে বিষয়ে দেখবেন তারা, এমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ওটা প্রতিরোধ, লিঞ্চিং হলে পরে লিঞ্চিং এর ওটা প্রতিরোধ করবার জন্য না, ওটা পানিশমেন্টের জন্য। ইন দি কনটেক্সট অফ পানিশমেন্ট ইন দ্য কেস অফ এ লিঞ্চিং অফ এ পারসন। এটা তো বিলটা পাস হয়েছে, এখন রাজ্যপাল সই করেননি কেন? আমি বলছি রাজ্যপাল এরকম অনেক বিল আছে যাতে সই করেননি, করা উচিত ছিল, জানি না কেন করেননি। এবার নজর রাখবো যে খবরের দিকে। শোকজ চোপড়ার আইসি অমরেশ সিনহা। চোপড়া কাণ্ডের জের শোকজ আইসি। চোপড়ায় সালিশি সভায় অত্যাচার, আগেই গ্রেপ্তার হয় অভিযুক্ত জেসিবি। নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং চোপড়া কাণ্ডের জেরেই এবার শোকজ করা হলো তাকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই চোপড়ার যিনি আইসি রয়েছেন তাকে শোকজ করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট করা হয়েছে এই পুরো বিষয়টি, যে চোপড়ার আইসি কে শোকজ করা হয়েছে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সেখানে এই এক্স হ্যান্ডেলে আরো একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ঘটনাটি চোপড়াতে ঘটেছে, যেখানে জেসিবি নামে এই ব্যক্তিটি দেখা যাচ্ছে সালিশি সভা বসিয়ে দুজনকে, একজন লেডি এবং আরো একজনকে মারধর করছেন এবং নৃশংসভাবে মারছেন। এই যে পুরো ঘটনা সেটাতে দেওয়া হচ্ছে এবং এই যে ইনসিডেন্টের ফলেই কিন্তু পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে জেসিবি কে, গতকালকেই গ্রেপ্তার করেছে। ঘটনা জানার পরেই তারা গ্রেপ্তার করেছে এবং এটাকে রাজনৈতিক যাতে রং না দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু মেনশন করা হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল এই স্যান্ডেলে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আইসি, অর্থাৎ যখন এই ঘটনাটি ঘটছিল এবং শুধু একটি ভিডিও নয়, আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেই ভিডিও আমাদের কাছে রয়েছে, যদিও কলকাতা টিভি সেটা যাচাই করেনি। এই এত যে জেসিবির নামে যে এত কমপ্লেন বা একদম এত যে অভিযোগ সামনে এসেছে, কেন পুলিশ আগে থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখনো পর্যন্ত, কারণের জন্য কিন্তু মূলত আইসিকে। একদমই ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিকে। এবার নজর রাখবো যে খবরের দিকে। রাহুলের হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা। যারা নিজেদের হিন্দু বলেন তারা শুধু হিংসা ঘৃণার কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা। হিন্দুদের অপমান করেছেন রাহুল গান্ধী, ক্ষমা চান, এমনটাই দাবি করেছেন অমিত শাহ। যারা নিজেদের হিন্দু বলেন তারা শুধু
হিংসা ঘৃণার কথা বলেন, এমনটাই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা। রাহুল গান্ধী লোকসভায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि ये देश अहिंसा का देश है, ये देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। আপনাদের শোনালাম লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কি মন্তব্য। রাহুল গান্ধীর এই হিন্দু মন্তব্যের জেরে উত্তাল আজ লোকসভা। এ বিষয়ে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি একেবারে হিন্দু প্রসঙ্গে বা হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, আজকে রাহুল গান্ধী লোকসভায় যা যা করেছেন সেই সবগুলো ব্যাপারই বেশ বিরল। উনি প্রথমে একটি শিবের ছবি বা পেইন্টিং যাই হোক হবে সেটা নিয়ে ওঠেন এবং সেটার খুব বলশালী শিবের একটা ছবি তিনি নিয়ে যান, মানে খুব শক্তপোক্ত চেহারার। ওরকম শিব মানে আমাদের প্রাচীন শিবের ছবি ঠিক ওরকম নয়। যাই হোক, উনি পেয়েছেন যেটা নিয়ে গেছেন অনেকটা ফিল্মি ধরনের, এবং সেখানে শিবের গলার সাপ, শিবের হাতের ত্রিশূল ইত্যাদির তিনি ব্যাখ্যা দেন লোকসভায়। তিনি তার মতো ব্যাখ্যা দেন। এসব ব্যাখ্যা কোনো শাস্ত্র থেকে বা কোনো পুরাণ থেকে তিনি পেয়েছেন কিনা জানি না, সেরকম কোনো উল্লেখ তিনি করেননি। এরপরে তিনি হিন্দুত্বের নাম করে যারা হিংসা ছড়াচ্ছে সেই তথাকথিত হিন্দুত্ববাদী শিবিরকে আক্রমণ করা শুরু করেন। এর আগে যখন ওই শিবের ছবি, ফটো বা পেইন্টিং যাই হোক দেখাচ্ছিলেন, ফটো তো মানে পেইন্টিং থেকেই ফটো হবে, শিবের আর ফটো কোত্থেকে পাওয়া যাবে, তো তখন স্পিকার তাকে বাধা দেন ছবিটি দেখাতে এবং তিনি রুল বুকের কথা উল্লেখ করে বলেন যে এখানে কোনো ছবি দেখানো যায় না। যাই হোক, সেটা নিয়ে কিছুক্ষণ টানাপোড়েন হয়, তারপর তিনি ছবিটি নামিয়ে রাখেন এবং তারপরে তিনি বলেন হিন্দু বলে যারা পরিচয় দেন তারা হিংসাশ্রয়ী, হিংসা ছড়ান, তারা ঘৃণা ছড়ান, তারা অসত্য বলেন। এই কথাটা তিনি তার যদি শুধু ওই বাক্যটুকু আলাদা করে কেটে শোনানো হয় তাহলে যেন মনে হবে যে তিনি হিন্দু সমাজ সম্পর্কে ওই কথা বলছেন, কিন্তু তিনি আবার একটু আগে শিবের মানে হিন্দুদের বিশ্বাস যে ঈশ্বরের প্রতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই শিবের ছবি নিয়ে শিবের গুণের কথা, শিবের অহিংসার কথা, শিবের পবিত্রতার কথা ইত্যাদি তিনি বলছিলেন। কিন্তু তিনি যখন হিন্দুত্বের নাম করে যারা হিংসা ছড়ায় সেই কথা বলতে যান তখন তিনি শব্দবন্ধগুলো এমনভাবে তৈরি করেন যে 1 মিনিট 1.5 মিনিট কেটে যদি তার কথাটাকে চালানো হয় অডিও ভিজুয়াল মাধ্যমে তাহলে যেন মনে হবে যে তিনি বলছেন হিন্দুরা হিংসাশ্রয়ী, হিন্দুরা ঘৃণা ছড়ান, হিন্দুরা অসত্য কথা বলেন। এই কথাটি বলবার পরেই
সুযোগের সদ্ব্যবহার করতে উঠে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বলেন যে কথা হিন্দু সমাজ সম্পর্কে বলা হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং রাহুল গান্ধী যা বলতে চেয়েছেন তার বাক্য গঠন ইত্যাদি সেই ব্যাপারে কিছু প্রশ্ন অবশ্যই উঠেছে এবং সেটা নিয়ে যে কিছুটা জলঘোলা হতে চলেছে সেটাও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। একদমই আশিসদা, তার পাশাপাশি আপনাদের আরো একবার শোনাবো যে রাহুল গান্ধী এর পরবর্তীতে ঠিক কি বলেছেন। माननीय आप प्रतिपक्ष के नेता हैं, किसी की भावनाओं को ठेस नहीं पहुंचे, सर मुझे चर्चा बोलने में दीजिए। ध्यान रखना चाहिए। ये जो ये विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। बीजेपी को आपको नहीं 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 नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। भूपेंद्र यादव जी, ये ठेका नहीं है बीजेपी का। भूपेंद्र यादव जी बोलना चाहते हैं आप? ये सब हिंदू हैं यहाँ पे। আপনাদের শোনালাম রাহুল গান্ধীর যে সম্পূর্ণ মন্তব্য, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ আশিস দা, আপনি যেমনটা বলছিলেন যে রাহুল গান্ধীর এই বক্তব্যের প্রথমাংশ যদি শোনানো হয় তাহলে মনে হবে যে হিন্দু সম্প্রদায়কে তিনি আক্রমণ করছেন, কিন্তু আদতে কিন্তু তেমনটা নয়। দেখুন, এটা তো মানে কমন সেন্স যে রাহুল গান্ধী নিজেকেও যেমন মানে অত্যন্ত ধর্মপরায়ণ হিন্দু বলে দাবি টাবি করেন এবং তিনি নিজেই শিবের ছবি নিয়ে লোকসভায় গিয়েছেন, তিনি হিন্দুদের সম্পর্কে অমন কথা বলবেন এটা ভাবাও যায় না, মানে এটা অবাস্তব ব্যাপার, এটা কমন সেন্সে বোঝা যায়। কিন্তু তার বাক্য গঠনের জন্য ব্যাপারটা ওরকম শোনাচ্ছে। প্রধানমন্ত্রী যখন উঠে দাঁড়িয়ে বলেন যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন রাহুল গান্ধীকে স্পষ্টই বলতে শোনা যায় যে হিন্দুত্বের নাম করে আপনারা হিন্দুত্বের ঠিকাদার নন, আপনারা হিন্দুদের ঠিকাদার নন, আপনারা হিন্দুদের নাম করে যা খুশি তাই করতে পারেন না ইত্যাদি বলে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তীব্র আক্রমণ চালান। এবং যদি আগের কথা এবং পরের কথা দুটো মিলিয়ে দেখা যায় বা সাধারণ বুদ্ধি কমন সেন্স যাকে বলে সেটা প্রয়োগ করা যায়, তাহলে স্পষ্টই বোঝা যাবে যে রাহুল গান্ধী কী বোঝাতে চেয়েছেন। কিন্তু আজকালকার সমাজ মাধ্যমের যুগে, আজকালকার তথাকথিত ভাইরাল হয়ে যাওয়ার যুগে রাহুল গান্ধীর কথাটাকে খানিকটা কেটে খানিকটা বাদ দিয়ে ছড়িয়ে দেওয়ার যে কাজ, সেই কাজটা ইতিমধ্যেই হিন্দুত্ববাদী শিবির করতে শুরু করেছে। কতগুলো মূল ধারার টেলিভিশন চ্যানেল তারাও ওরকম কেটে দেখাচ্ছে এবং তার ফলে হিন্দুদের মধ্যে রাহুল বিরোধী বা কংগ্রেস বিরোধী একটা আবেগ তৈরি করার কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, যা যথেষ্ট বিপজ্জনক বলে মনে হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, একদমই ধন্যবাদ আপনাকে আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অন্যদিকে আজ থেকে দেশ জুড়ে চালু হলো ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা, 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, 1872 সালের সাক্ষ্য আইন বদলে এবার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হলো আজ থেকে। কেন্দ্রের নতুন আইনের বিরোধিতা যদিও করেছে বিরোধী শিবির, বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কর্মবিরতির ডাক। আজ থেকে দেশ জুড়ে চালু হলো ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত।
1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা। অন্যদিকে 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চালু হলো আজ থেকে, এবং তার পাশাপাশি 1872 সালের সাক্ষ্য আইন বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হলো আজ থেকে সারা দেশ জুড়ে। যেমনটা জানা ছিল, 1 জুলাই থেকে এই 3 আইন চালু হবে দেশ জুড়ে, এবং সেই একই রকম ভাবে আজ থেকে সেই আইনগুলো শুরু হলো। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ये टेक्निक के आधार पर प्रोसीडिंग्स होने के कारण भी समय पर न्याय मिलेगा। 3 दिन में एफआईआर दर्ज करनी है, 7 दिन के भीतर जांच रिपोर्ट पीड़िता के सार्वजनिक करनी है, 60 दिन के अंदर ही अपराध तय करने हैं और घोषित अपराधियों के खिलाफ 90 दिन के अंदर मुकदमा कायम करना है और आपराधिक मामलों में मुकदमे की सुनवाई के बाद ज़्यादा से ज़्यादा 45 दिन के अंदर जजमेंट की घोषणा करनी है। तो कई जगह पे हमने समय को कम कर बाध्य कर हमने जल्दी से न्याय मिल पाए इस दिशा में काम किया है। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকেই দেশ জুড়ে চালু হলো ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিভিন্ন বিধি নিষেধকে বিভিন্ন নিয়মকে বদলানো হলো এবং আজ থেকেই চালু হলো দেশ জুড়ে ভারতীয় ন্যায় সংহিতা। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সে বিষয়টি যেমনটা বলেছেন সাংবাদিক বৈঠক করে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেই এবারের যে ভারতীয় ন্যায় সংহিতা সেখানে আনা হয়েছে। তার পাশাপাশি গণপিটুনির ক্ষেত্রে যে আইন এতদিন পর্যন্ত ছিল না সেই ক্ষেত্রেও আইন চালু করা হলো আজ থেকে ন্যায় সংহিতার পাশাপাশি। ফৌজদারি যে দণ্ডবিধি তাকেও বদলে ফেলা হলো, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তাও চালু হলো আজ থেকে। অন্যদিকে কেন্দ্রের নতুন আইনের এই বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কর্মবিরতির ডাক। সপ্তাহের শুরুর দিনেই অচল হওয়ার আশঙ্কা রাজ্যের সব আদালতের। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে আইনজীবীরা চাইলে বার কাউন্সিলের নির্দেশ নাও মানতে পারে। এক্ষেত্রে ওই আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল কোনো ব্যবস্থা নিতে পারবে না, নির্দেশ বিচারপতি শম্পা সরকারের। যে আইন মানুষের জন্য না মানুষ আইনের জন্য, যে 3খানা নতুন আইন আজকে করেছে কেন্দ্রীয় সরকার, তাতে যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, যে আদিম প্রবৃত্তি, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার যে অপচেষ্টা, আমরা চাইছি যে আমাদের সাথে সাধারণ মানুষ যাতে আসেন, জনসাধারণের তরফ থেকে যাতে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদ সর্বাত্মকভাবে হলে সরকার যাতে বাধ্য হয় জনগণের চাপে এই আইনকে প্রত্যাহার করার জন্য। যে নতুন যে আইন এসছে সেই আইনের যতটুকুনি আমি দেখেছি কিছু ভালো দিক আছে, কিছু বাজে দিক আছে, কিন্তু এই আইন এখনো অবধি সুপ্রিম কোর্ট বা অন্য কোনো উচ্চ আদালত খারিজ করেনি বা স্থগিতাদেশ দেয়নি। তাই যতক্ষণ এই আইনের কোনো স্থগিতাদেশ বা খারিজ হয়নি সেই আইন মেনেই আমাদের চলতে হবে। আমরা আইনজীবীরা বলতে পারি না যে এই আইন আমরা মানব না। আমার প্রতিবাদ থাকতে পারে, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু এই আইন মানব না সেটা আমরা বলতে পারি। আমরা যেই বিচার ব্যবস্থার সঙ্গে যেহেতু আমরা যুক্ত, বিচার ব্যবস্থার কাজ থেকে আমরা বিরত থাকবো, এটা হওয়াটা সঠিক না। কারণ এতে লিটিগেন্টরা সাফার করে, জাস্টিস ডেলিভারি সিস্টেম সাফার করে। প্রতিবাদ করতেই পারি, অনেক রকম প্রতিবাদের ধরন আছে, কিন্তু কর্মবিরতি দেখে না করাটাই আমার মনে হয় ভালো। এবং এই জন্যই আমাদের কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছি, আজকে যে কর্মবিরতি রেখেছে সেটা যদি কেউ কোর্টে এসে মামলা করতে চায়। চারদিকে এখন সময় আরো একটা বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, দেখছেন চারদিক। আজ থেকে দেশ জুড়ে চালু হলো ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো আজ থেকে। 1898 সালের ফৌজদারি যে দণ্ডবিধি তা বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চালু হলো। অন্যদিকে 1872 সালের সাক্ষ্য আইন বদলে চালু হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
আজ থেকে দেশ জুড়ে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা। অন্যদিকে মূলত আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমনটা বারংবার বলেছেন যে ব্রিটিশ আমলের যে বিধি, সেই বিধি থেকে ভারতীয় সংবিধানকে অনেকটাই মুক্ত করতে এই ভারতীয় ন্যায় সংহিতা, এবং সেই ন্যায় সংহিতাই এবার আজ থেকে চালু হলো দেশ জুড়ে। ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো আজ থেকে। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি, যা এতদিন চালু ছিল আইন হিসেবে, সেই ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড, তা বদলে এবার ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো। 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি বদলে শুরু হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। 1872 সালের সাক্ষ্য আইন বদলে চালু হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আপনাদের জানিয়ে রাখি, এই যে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে একাধিক বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বেশ কিছু নতুন আইন যেমন আনা হয়েছে, আবার সেক্ষেত্রে কিছু অপরাধের ক্ষেত্রে সাজারও পরিবর্তন করা হয়েছে। একদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গণপিটুনি সংক্রান্ত আইন যা ছিল না এতদিন পর্যন্ত, সেই আইন কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এই ভারতীয় ন্যায় সংহিতায়। তার পাশাপাশি নারী নিরাপত্তা রক্ষায় একাধিক যে আইন, তা সেখানে কিছু বিধিনিষেধ পরিবর্তন করা হয়েছে। অপরাধীদের সাজার ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে আজ থেকেই চালু হলো ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত, এবং ব্রিটিশ আমলের সেই বিধি থেকে ভারতীয় সংবিধানকে মুক্ত করতেই এবার ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো আজ থেকে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিবকান্ত প্রসাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পীযূষকান্তি নাগ। তিনি কি জানিয়েছেন শোনাবো। কারণ যে স্টেট অ্যামেন্ডমেন্ট তো নিজে থাকে আইনে, সেইগুলো রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আইনটা হয়েছে নিশ্চয়ই একটু কড়াভাবে নেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা অনেকটা আইনগুলো রিপ্লেস করা হয়েছে, অনেক সেকশন জায়গাটা একটু দেখা দরকার আছে। তবে কোর্টের উপরে খুব চাপ থাকবে, মানে দেখতে হবে তাকে আর কি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন আমরা দেখেছি যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে তাকে প্রথমে পুলিশ কাস্টাডি চাওয়া হতো, এবং তারপরে যদি কোনো কারণে তার জেসি হয়ে যেত, পরবর্তীকালে স্পেশাল কেস ছাড়া পুলিশ কাস্টাডি চাইলে আদালত তা মান্যতা দিত না। কিন্তু এই আইনে, নতুন আইনে বলা হয়েছে যে ম্যাক্সিমাম পুলিশ কাস্টাডির সময়সীমাটা কিন্তু বাড়িয়ে 40 দিন করা হয়েছে, এবং এই 40 দিনের মধ্যে জেল কাস্টাডি হলেও পুলিশ বা তদন্তকারী সংস্থা ইচ্ছে করলে কিন্তু তাদের ফের ফার্দার কাস্টাডিতে নিতে পারবে, পুলিশ কাস্টাডিতে নিতে পারবে। এখানেই প্রশ্ন উঠছে যে যখন তখন যদি পুলিশ তাদের কাস্টাডিতে নেয়, বিনা অযথা যদি কাস্টাডিতে নেয়, সেখানে আইনজ্ঞ মহল মনে করছে যে সেখানে সংবিধানের 21 এবং 19 নম্বর অনুচ্ছেদ ভায়োলেট হতে পারে সেই অভিযুক্তের ক্ষেত্রে। এ ব্যাপারে কি? না, সে ভায়োলেট হলে তো ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, তার জন্য তো কোর্ট আছে, কোর্ট তো দেখবে। এই জন্য তো কোর্টের রেসপন্সিবিলিটিটা আরো বেড়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে আজ থেকে চালু হয়েছে ন্যায় সংহিতা, এবং সে বিষয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিবকান্ত প্রসাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, এবং তার কি মন্তব্য শোনালাম আপনাদের। আসছি পরবর্তী খবরে। মাত্র একদিন জেল হেফাজতে থাকার পর 1 নম্বর অতিরিক্ত জেলা দায়রা জজ এজলাসে সুবোধ সিংকে পেশ করা হয়। একাধিক সমাজবিরোধী কার্যকলাপে অভিযুক্ত সুবোধ সিংকে 14 দিনের জন্য ভবানী ভবন নিয়ে যেতে চায় সিআইডি। তাকে 3রা জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একদিনের জেল হেফাজতের পর আদালতে তোলা হয় সমাজবিরোধী কার্যকলাপে অভিযুক্ত সুবোধ সিংকে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সিআইডি। আইনজীবীদের কর্মবিরতির কারণে 3রা জুলাই পর্যন্ত সুবোধকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল আদালতের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তায় সুবোধকে রবিবার আসানসোলে নিয়ে যায় পুলিশ। এরপরেই আসানসোলের সিজেএম আদালত তাকে একদিনের জন্য জেল হেফাজতে পাঠায়। সোমবার শুনানির জন্য সুবোধকে আদালতে নিয়ে যাওয়া হলে নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয় আদালত চত্বর।
আসানসোলের বেশ কিছু সমাজবিরোধীমূলক কার্যকলাপে জড়িত সুবোধের নাম। 2017 আসানসোলের হীরাপুরের গোল্ড লোন সংস্থায় ডাকাতি। ওই একই বছরে দুর্গাপুরে গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনা। 2019 আসানসোলের শোরুমে ডাকাতি। 2022 রানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি, এলোপাথারি গুলি ও ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা। এছাড়াও বেশ কিছু মামলায় সুবোধ সিংকে জড়াতে পারে সিআইডি। 9 জুন আসানসোলের রানীগঞ্জে ডাকাতির ঘটনায় লোকাল সোর্স সহ মোট 5 জনকে ধরে পুলিশ। সূত্রের খবর, তাদের জিজ্ঞাসাবাদ করেও সুবোধের সংযোগ পাওয়া গিয়েছে। রাজ্য জুড়ে সুবোধের নামে আরো অনেক মামলা রয়েছে। অভিযোগ, বেউর জেলের সেক্টর 3-এর ওয়ার্ড নম্বর 22-এর ঘাঁটিতে বসে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের কাছে তোলা চেয়ে ফোন করেছে সুবোধ সিং। এমনিতে বিহারের সিম কার্ড ব্যবহার করলেও হুমকি ফোনের ক্ষেত্রে সুবোধ সিং ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি পদ্ধতি ব্যবহার করছে। কয়েকদিন আগে সেই রকমই এক ভিওআইপি কলের সাইপ্রাসের সার্ভার ব্যবহার করার মাধ্যমে ব্যারাকপুরের এক প্রতিষ্ঠিত বিরিয়ানি ব্যবসায়ীর পুত্র তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যকে হুমকি দিয়ে 20 লক্ষ টাকা তোলা চায় সুবোধ। এছাড়াও বেলঘরিয়া শুট আউট, ডোমজুড়ে ডাকাতি, টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের মামলায় যোগ রয়েছে সুবোধের। সুবোধের যাবতীয় কাজের পিছনে অর্জুন সিং এর ইন্ধন রয়েছে বলে অভিযোগ। সোমবার আদালতে পেশ করার সময় অর্জুনকে নিয়ে প্রশ্নের উত্তরে সুবোধ বলেন, তাকে ফাঁসানো হয়েছে। बहुत सारा कंप्लेन अर्जुन सिंह को पहचानते अर्जुन सिंह हाँ आपको कोई बड़ा अर्जुन सिंह कोई कांटेक्ट है आपको फंसाया गया। নতুন ফৌজদারি আইন লাগুর জন্য আদালতে আইনজীবীদের কর্মবিরতি। এর জেরেই সুবোধ সিং মামলার দুতরফে শুনানি হয়নি। সরকারি আইনজীবী না থাকায় সিআইডি 14 দিনের হেফাজতে চাইলেও সুবোধ সিং এর ফের জেল হেফাজত হয়। 3রা জুলাই আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। ওই দিন ফের আদালতে হাজির করতে হবে সুবোধ সিংকে। কলকাতা টিভি। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা, অভিযোগকে ঘিরে উত্তেজনা আসানসোলের জামুরিয়ায়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখান। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ইতিমধ্যেই পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের এই ঘটনা এবং এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন স্থানীয়রা। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা, সেই অভিযোগকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে আসানসোলের জামুরিয়ায়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা? দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে আজকে যখন পবিত্র শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের জামুরিয়ার এই ঘটনা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা এবং সেই অভিযোগকে ঘিরেই উত্তেজনা ছড়ায় আসানসোলের জামুরিয়ায়। স্থানীয়রা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইতিমধ্যেই। অভিযোগকে ঘিরে উত্তেজনা আসানসোলের জামুরিয়ায়। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ইতিমধ্যেই পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি আসানসোলের জামুরিয়ার। আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে ঘিরে উত্তেজনা আসানসোলের জামুরিয়ায়। অভিযোগকে ঘিরে উত্তেজনা আসানসোলের জামুরিয়ায়। ইতিমধ্যেই স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের যেমনটা দাবি, দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।